আমার বাবা মরহুম আবুল হারিস চৌধুরী। উনি একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন। উনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সিনিয়র সদস্য ছিলেন। একদম শুরু থেকে তিনি দলটার জাগদল থেকে তিনি দলের সাথে জড়িত। তিনি মুক্তিযুদ্ধ করেছেন। মুক্তিযুদ্ধের পর সিলেট থেকে তিনি জিয়াউর রহমানের সাথে, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাথে তিনি ঢাকায় আসেন। এসে তার রাজনীতিতে ঝাঁপিয়ে পড়েন। ছাত্র জীবনে তিনি আওয়ামী মুসলিম লীগের একটা অংশ হিসেবেই মানে রাজনীতি করতেন। তুখোড় ছাত্রনেতা ছিলেন। খুব অল্প বয়সে তিনি যেহেতু তার পারিবারিক সংস্কৃতিটা হচ্ছে রাজনৈতিক এবং আমলাতান্ত্রিক উভয়ের সংমিশ্রণে, তো সেখানে লালিত হয়ে ছোটকাল থেকে রাজনীতির দিকে একটু ঝোঁক ছিল তার। এবং তিনি তারপরে যার কারণে অত অল্প বয়সে তিনি রাজনীতির মধ্যে, এবং তার পড়ালেখার বিষয় রাজনীতি। তিনি নটরডেম কলেজ থেকে পড়ালেখা করেছেন, তারপর ঢাকা ভার্সিটি থেকে অনার্স মাস্টার্স পলিটিক্যাল সায়েন্স পাবলিক অ্যাড, এবং ভালো ছাত্র ছিলেন, ফার্স্ট ক্লাস ফার্স্ট ছিলেন, একজন মেধাবী রাজনীতিবিদ ছিলেন। তার এবং আপোষহীন ছিলেন। তিনি প্রেসিডেন্ট জিয়ার, শহীদ জিয়ার রাজনীতিকে ধারণ করতেন মনে প্রাণে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্মলগ্নে তিনি পুরো বাংলাদেশের যুবকদের সংগঠনের দায়িত্ব নিয়েছিলেন। তো তিনি প্রতিষ্ঠাতা আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক মুসপ্রবলি ছিলেন। এবং তারপর তিনি বিভিন্ন মানে জেলায় জেলায় বিভাগে বিভাগে যুবদল বা যুবকদের সংগঠনের কাজে মনোযোগ দেন। তারপরে মানে অরিজিনালি তার বাড়ি হচ্ছে সিলেটে, এবং তৎকালীন সীমান্তবর্তী কানাইঘাট নামে পরিচিত সেখানকার একটি জমিদার বংশে তার জন্ম। যখন 69 সালে মানে যেটা শুরু হয়, তৎকালীন পাকিস্তান শাসনের বিরুদ্ধে ছাত্র আন্দোলন হয়, আমার বাবা তখনই রাজনীতিতে যোগ দেন। এবং তারপর তার শিক্ষা জীবনের সমাপ্তির পর থেকে 77 সাল থেকে 81 সাল পর্যন্ত তিনি জাতীয়তাবাদী রাজনৈতিক আদর্শের দিকে ঝুঁকে পড়েন। 78 সালে যখন শহীদ জিয়ার নেতৃত্বে প্রতিষ্ঠিত হয় জাগদল, তখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তখন এর সদস্য হিসেবে তিনি এতই সক্রিয় ছিলেন যে তাকে 32টি সার্কেল ইউনিট নিয়ে দলের একটি জেলা ইউনিট সংগঠন করার দায়িত্ব দেওয়া হয়। এবং তারপরে তিনি নিজ জেলার জন্য প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, সহসম্পাদক নির্বাচিত হন। প্রতিষ্ঠাতা জেলার প্রতিষ্ঠাতা সম্পাদক। একই সাথে তিনি দলের যুব শাখার সংগঠন করার সময় তিনি যুব দলের সিনিয়র সহসভাপতি, প্রতিষ্ঠাতা সিনিয়র সহসভাপতি ছিলেন। সো এরপর থেকে তার যেই পদগুলো তিনি ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের, সেটা হচ্ছে যে তিনি পার্টি চেয়ারপারসনের বিশেষ সহকারী ছিলেন, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক চট্টগ্রাম বিভাগ, তখন তার ভেতরে সিলেট বিভাগও ছিল। তারপরে জাতীয় নির্বাচন কমিটির সচিব ছিলেন দল সংক্রান্ত, টানা 3টি জাতীয় নির্বাচন তিনি তদারকি করেছেন। 96 থেকে 2009 সাল পর্যন্ত তিনি কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ছিলেন। এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী যখন ছিলেন বেগম খালেদা জিয়া দলের চেয়ারপারসন এবং তার রাজনৈতিক সচিব ছিলেন। তো তার যেরকম দেখতে পাচ্ছেন যে তার একটা বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ার ছিল। সেইটার সুবাদে 1/11 যখন ঘটে বাংলাদেশে, তখন তিনি একটা চরম ক্ষমতাশালী পর্যায়ে পজিশনে ছিলেন, এবং তারপর তার আত্মগোপনে যেতে হয়। আওয়ামী লীগ আমলে, আওয়ামী লীগের ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে তার উপরে নেমে আসে বিভিন্ন রকম মানে অত্যাচার। তাকে মিথ্যা মামলা, 21 আগস্টের মতো ন্যাক্কারজনক মামলায় ফাঁসানো হয়। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট, তারপরে কিবরিয়া হত্যা মামলা, এরকম বানোয়াট মামলায় তাকে ফাঁসানো হয় যেগুলোর কোনো ভিত্তি নেই। তারপর তাকে নিয়ে ক্রমাগত চলে মিডিয়া প্রোপাগান্ডা, যার কিছুই সত্যি নয়। তাকে যারা কাছে থেকে জানে তারা জানে। তিনি আত্মগোপনে যান, কিন্তু তিনি এতই দেশপ্রেমিক ছিলেন যে তিনি দেশ ছেড়ে যাননি। তিনি প্রায় 17টা বছর দেশের মাটিতে আত্মগোপন থাকেন, এবং আত্মগোপন থেকে তারপর তিনি ওই আত্মগোপনের অবস্থায় করোনার করাল গ্রাসে তিনি আক্রান্ত হয়ে তার মৃত্যু ঘটে। তার মৃত্যুর পর ফ্যাসিস্ট হাসিনা তার মৃত্যুকে স্বীকৃতি দিতে অস্বীকার জানায়। এবং আমার তখন দেশ থেকে আমি বিদেশে থাকি, সেখান থেকে আমার আসতে হয়। আব্বুর অসুস্থ অবস্থায় আব্বুর পাশে দাঁড়াই। আব্বু তখন মেশিন ইন্ডিউসড কোমাতে হসপিটালাইজড, করোনা আক্রান্ত। এবং আব্বুকে তখন মাহমুদুর রহমান একটা ছদ্মনামে তিনি ছিলেন, তাকে অ্যাডমিটেড করানো হয় হসপিটালে, সেই নামে আব্বুর মৃত্যু হয়। তো আব্বুর ডেথ সার্টিফিকেট তখন যেটা হসপিটাল থেকে এভার কেয়ার থেকে ইস্যু করা হয় সেটা মাহমুদুর রহমান নামে। এবং আমি সত্য যখন তুলে ধরি সেই ফ্যাসিস্ট হাসিনার আমলে আমার বিভিন্ন ঝুঁকির সম্মুখীন হতে হয়। এবং এটা আমি সত্যটা তুলে ধরার সাথে সাথে এটা পত্রপত্রিকায় আসার সাথে সাথে আমার আত্মীয় স্বজনের বাসায়, আমার নানু বাসায়, আমার চাচার বাসায়
আমার বাবার ভাই সেলিম চাচা, তারপরে আমার নানু, আমার বড় মামা মাসুম আহমেদ, তাদের ওখানে গোয়েন্দারা যায়। তারপরে আবার মানে একটা পরিবারকে আবার নিষ্পেষণে ফেলার একটা অবতারণা ঘটে। এবং সেখান থেকে পরে আমরা মোটামুটি গা ঢাকা দিয়ে কিছুদিন থাকতে হয়। তারপর আমি আবার আমার বাবাকে দাফন করে, মানে অবশ্যই লুকিয়ে দাফন করে আমি দেশ ত্যাগ করি। তার সত্যি কথা তো আমি বলেছি যে বাবা মারা গেছেন, দেশের মাটিতে মারা গেছেন, কিন্তু তারপর আবার আমি যখনই 5ই আগস্ট দেশটা আবার স্বাধীন হয়, ফ্যাসিস্টের উৎখাত ঘটে, তখন এসে আমি আদালতের শরণাপন্ন হই। আমার বাবার মৃত্যুর বিষয়টা আবার তুলে ধরি। মাননীয় আদালতের রায়ে আমি আবার বাবাকে মুক্তিযোদ্ধার সম্মাননা দিয়ে পুনরায় তার যে শখের, তার যেই শেষ ইচ্ছা ছিল কানাইঘাটে তার জন্মভূমিতে তার দাফন হবে, সেটা আমি পূরণ করতে পারি। মোটামুটি একটা ব্যাটল চলে হাইকোর্টে, এবং তারপর তার মৃত্যু প্রমাণ করি, তার ডিএনএ টেস্টের মাধ্যমে তার পিতৃত্ব প্রমাণ করি, আমি তার সন্তান সেটা প্রমাণ করি, তার পরিচয় প্রমাণ করি। অবশেষে তার মৃত্যুকে রেজিস্টার করা হয়। আমার আব্বু এত দেশপ্রেমিক ছিলেন যে, এবং তার দলের প্রতি, জাতীয়তাবাদী দলের প্রতি তার যে ডেডিকেশনটা ছিল, সেটা আসলে একটা উদাহরণ হিসেবে থেকে যাবে। কারণ চরম জুলুমের শিকার যেই দলের যেই সদস্যরা ছিলেন গত 15 বছরে, তার মধ্যে আমাদের পরিবার একটি। আমরা বিদেশে ছিলাম, আব্বুর নিষেধ ছিল দেশে আসা না, কারণ তিনি আত্মগোপনে ছিলেন, এবং দলের লোকজন বা পরিচিত আত্মীয় স্বজনের সাথে কথাবার্তা একদম খুবই সীমিত ছিল। অনেকটা মানা করা হতো যাতে আব্বুর সবাই জানতে চাবে এবং সেটা ফাঁস হয়ে যাবে, এবং যার কারণে আমরা খুবই নিভৃতে, আমরাও মোটামুটি একটা আইসোলেটেড লাইফ লিড করি। আর আব্বুর একটা হারমিটের জীবন ছিল। তিনি 11টা বছর ঢাকার পান্থপথে প্রফেসর মাহমুদুর রহমান পরিচয়ে লুকিয়েছিলেন, ছদ্মবেশে চলাফেরা করতেন। একটা মর্মান্তিক সময় হচ্ছে যে আমরা আমার বাবাকে পাইনি 15 বছর। তিনি তার পরিবারের থেকে দূরে ছিলেন, তার দলের স্বার্থে। তার নেত্রী তাকে বলেছিলেন যে আমাকে ছেড়ে যেও না, দেশ ছেড়ে যেও না। তো তিনি বলেছিলেন, কথা দিয়েছিলেন। তার নেত্রীর উপর নির্যাতন যখন হয়, তিনি দেশ ছেড়ে যাননি, তিনি আত্মসমর্পণও করেননি। আমি পরে জানতে পেরেছি তিনি যে আত্মসমর্পণ করলে তাকে বেঁচে থাকতে দেওয়া হতো না, এবং তিনি আত্মসমর্পণ করলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মতো বড় একটি দলের বিরাট ক্ষতি হয়ে যেত, ধ্বংস করে দেওয়া হতো। তো তার এই বলিদান এবং অবদানটা আসলে একটা শিক্ষণীয় বাংলাদেশে বর্তমান যারা রাজনীতি করছে, যে ছাত্ররা বা যেই যুবকরা, তাদের জন্য। আমি চাই যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আবার আমার আব্বুর মতন নেতার জন্ম দিতে পারবে, তরুণদের এগিয়ে নিয়ে আসবে। আমি শিওর যে দলের পলিসি আছে এবং দেশে নতুন নেতৃত্বেরও অভাব নেই, কিন্তু নেতৃত্ব সংগঠনটা খুব জরুরি। এবং এই মুহূর্তে আমার মনে হচ্ছে যে দলের কিছু মানে শর্টকামিংসের মধ্যে এটা হচ্ছে একটা, যে সঠিকভাবে নেতৃত্ব গড়ে উঠছে না, কারণ 15টা বছরের যে পরিচর্যা সেটা হয়নি। এবং সেদিকে মনোযোগ দিলে এবং তৃণমূলের তখন কর্মীদেরকে সংগঠনের দিকে আমরা এগিয়ে যেতে পারবো, কারণ তারাও নেতৃত্ব পাচ্ছে না, তারা মিসলেড হচ্ছে। নির্বাচনমুখিতার কারণে এখনও আবার কিছু বাজে চর্চা চলে এসেছে নির্বাচনী এলাকাতে, শোডাউন, এটা সেটা। হাইকমান্ড থেকে আমি দেখলাম যে নির্দেশনা এসেছে ছোট ছোট দল হয়ে জনগণের কাছে যাও, কিন্তু তারা শোডাউন করছিলেন, টাকা ছড়াছড়ি হয়ে যাচ্ছিল, এবং এটা করে হচ্ছে কি মানে কর্মীদেরকে নষ্ট করে ফেলা আর কি। সো এই যে আব্বুরা যে রাজনীতি প্র্যাকটিস করে এসেছেন, এবং আব্বুর সমসাময়িক যে বড় বড় রাজনীতিবিদরা ছিলেন এবং তাদের অবদানগুলো মনে করলে, সেগুলো আবার পরিচর্চা করলে, আবার কর্মশালাও হলে না, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে স্বর্ণ অধ্যায় সেটা আবার ফিরে আসবে। এবং এখনও যথেষ্ট কাজ হচ্ছে, দলটা অনেক বড় হয়ে গেছে, এবং এইটাকে কোঅর্ডিনেশনে সামান্য সময় লাগবে, ধৈর্য ধরে সেটা করতে হবে, এবং খুব কঠোর হাতে করতে হবে আমি মনে করি, কারণ সময় কম, সামনে নির্বাচন আসছে, এবং আমি মনে করি যে নির্বাচনটা যত তাড়াতাড়ি হওয়া যায় ততটা জরুরি, এবং সেদিকে ফোকাস করতে হবে। এবং আমাদের যে বিভিন্ন ইস্যু খাড়া করে জাতীয়ভাবে হাইপ তৈরি করা হচ্ছে, এবং আমাদের দেশের শত্রু তারা তো বসে নেই, এবং তাদের এই হাইপে পা ফেলা যাবে না, তাদের ফাঁদে পা ফেলা যাবে না। একে অপরকে কাদা ছোড়াছুড়ি বন্ধ করে দলকে সংগঠনের দিকে মনোযোগ দিতে হবে, এবং সেদিকেই আমি মনে করি দলে আগাচ্ছে।